আমার মনে হয় বেঁচে থাকার নাম জীবন, আর জীবনের ছন্দ পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন বয়ে নিয়ে চলে আমাদের জীবনকে। কখনো বা তা হয় অনাস্বাদিত অভূতপূর্ব, আবার কখনো তা জীবনকে এমন এক চরম কোঠায় পৌঁছে দেয় যেখান থেকে ফিরে আসা খুবই মুশকিল। না, শুধু মুশকিলই নয়, অসম্ভবও হয়ে ওঠে। যেমনভাবে পরিবর্তন হচ্ছিল সিরাজের জীবন। নমস্কার, আমরা শুনছি শ্রী পারাবতর লেখা উপন্যাস আমি সিরাজের বেগম। আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। শুরু করছি আজকের পর্বটি। নবাব আলীবর্দীর মৃত্যু হলো। আকস্মিক মৃত্যু নয়, তবুও শোকের ছায়া নামল সারা মুর্শিদাবাদ জুড়ে। নিদারুণ গ্রীষ্মের মধ্যেও নবাব মহল থেকে খোশবাগ পর্যন্ত অগণিত জনতা রাস্তার দুই পাশে ভিড় করল। দুপাশের বাড়ি থেকে নবাবের সব ধারের ওপর পুষ্পবৃষ্টি হলো। ফুলে ফুলে ছেয়ে গেল রাস্তার রাঙামাটি। ছায়া শীতল খোশবাগে যখন নবাবের মৃতদেহ এসে পৌঁছল, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ঘন বৃক্ষরাজির অসংখ্য শাখা প্রশাখার আড়ালে সূর্য ঢাকা পড়েছে। বেগম মহলের সবাই এসে জড়ো হলো একটা আড়াল দেওয়া জায়গায়। সেইখান থেকে বৃদ্ধ নবাবের মৃতদেহকে সমাধিস্থ হতে দেখা যাবে। বেগম সাহেবাকে এই প্রথম কাঁদতে দেখলাম। নবাবের মৃত্যুর সময় তিনি কাঁদলেন না। তাকে নিয়ে এতটা পথ আসার সময়ও তার চোখ দিয়ে জল পড়েনি। কিন্তু নবাবের দেহ যখন মাটির নিচে অন্তর্হিত হলো, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। যেন পাহাড় ভেঙে পড়ল। জীবনে তার বোধহয় এই প্রথম আর শেষ ক্রন্দন। আজীবন স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে জীবনপথে এত দূর এগিয়ে এসে আজ তিনি সঙ্গীহারা হয়ে পড়লেন। পাটনার এক সামান্য কর্মচারীর জীবনের সঙ্গে যে জীবন একদিন জড়িত হয়েছিল, সুখে সৌভাগ্যের নানান উত্থান পতনের মধ্য দিয়ে সেই জীবন আজ বিচ্ছিন্ন হল। নবাবকে দুঃসময়ে পরামর্শ দিয়ে, শোকে সান্ত্বনা দিয়ে, সুসময়ে পবিত্র প্রেমের মধ্য দিয়ে শেষ দিন পর্যন্ত ঢেকে রেখেছিলেন বেগম সাহেবা। আজ আর কাকে ঢেকে রাখবেন তিনি? তার কাজ ফুরিয়েছে, সব শূন্য হয়ে গেল। মনের ভেতরেও খা খা করছে, তাই তিনি কাঁদছেন। তার দিকে চেয়ে আমিও কেঁদে ফেলি। হঠাৎ সিরাজের উচ্চ কণ্ঠস্বরে সবাই সচকিত হয়ে ওঠে। এই সময় সে এত উত্তেজিত কেন? সমাধি ঢেকে দেবার জন্য একটা স্বর্ণখচিত কৃষ্ণ বস্ত্র আনা হয়েছিল। সেই বস্ত্র সমাধির কাছে বয়ে নিয়ে যাবার সময় সিরাজ ছুটে এসে বাধা দেয়। সিরাজ বলে, এই কালো কাপড় কখনোই দেয়া হবে না দাদুর কবরে। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দীর সমাধির ওপর কৃষ্ণ বস্ত্র? কে এনেছে এটা? কে? সবাই চুপ করে থাকে। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের প্রশ্নের জবাব দেবার কারোর সাহস নেই। হামিদার কাছে শুনলাম ওটা জগৎ শেঠ এনেছে। জগৎ শেঠের মুখের দিকে চেয়ে স্পষ্টই বুঝলাম সে প্রমাদ গুনছে। বেগম সাহেবা সোজা এগিয়ে যান সিরাজের সামনে, বলেন, এখন আর গোলমাল করিস নে সিরাজ, ওকে ঘুমোতে দে। ঘুম ভেঙে যাবে তোর চিৎকারে। তাকে জড়িয়ে ধরে সিরাজ শিশুর মতো কেঁদে বলে, না দাদি, তুমি অমন করো না। ও কাপড় আমি কিছুতেই দিতে দেব না। দাদুর কাপড়ের ওপরে থাকবে লাল কাপড়, টকটকে লাল। ও কাপড় এখন কোথায় পাবি? পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। কেউ আছে এখানে? এনে দিতে পারো লাল কাপড়, টকটকে লাল? অনেকক্ষণ সব চুপচাপ, সমস্ত ভিড় স্তব্ধ। তারপর একটা আলোড়ন দেখা যায় একদিকে। একজন ধীরে ধীরে বার হয়ে আসে সামনে। সিরাজকে কুনিশ করে সে বলে, আমি দিতে পারবো নবাব, টকটকে লাল। সিরাজ তার হাত চেপে ধরে বলে, তুমি পারো? সত্যি বলছো? হ্যাঁ নবাব, এক্ষুনি নিয়ে এসো, প্রচুর ছোয়াব মিলবে। ছোয়াব আমি চাই না নবাব, এ আমার সৌভাগ্য।
আমার সৌভাগ্যই আমার ছোঁয়া। জগৎ শেঠ এতক্ষণ এগিয়ে আসেন। তার সম্মানে ঘা লেগেছে। ভ্রুকুটি করে বলেন, তুমি অত বড় কাপড় কেন তৈরি করেছিলে? আর লাল রঙই বা করেছিলে কেন? নবাব আলীবর্দীর জন্যই 5 বছর ধরে বুনেছি আমি, কিন্তু তার সমাধির ওপর দেব বলে তো বুনিনি। বড় আশা ছিল চেহেল সুতুনে তার মসনদের ওপর বিছিয়ে দেব। বর্গির হাতে যখন পরিবার সমেত মারা পড়ছিলাম, তখন তিনি গিয়ে বাঁচান আমাদের। সেটা কি ভুলতে পারি? নবাবের সেই চেহারা চিরদিন আমার চোখে ভাসবে। জগৎ শেঠ চিন্তান্বিত হলেন যেন। লোকটা ঝরঝর করে কেঁদে ফেলে বলে, আজ সবচেয়ে বড় মসনদের ওপর পেতে দেব সেই কাপড়। এই বলে লোকটা ছুটে চলে যায়। তার ভয় তার আগেই অন্য কেউ যেন লাল বস্ত্র নিয়ে না এসে যায়। লাল কাপড়ের সমস্যা মিটলেও সকলে সেটা মনোপুত হলো না, বিশেষ করে জগৎ শেঠের। লোকটা যে কাপড়টা আনতে ছুটল তা যত বড় শ্রদ্ধার সামগ্রী হোক না কেন, তাতে সোনার উপর কাজ থাকবে না। নবাবের কবরের উপর যেন সাক্ষাৎ উপহাসের মতো দেখাবে। রাজবল্লভকে জগৎ শেঠ সে কথা বললে। সিরাজ শুনে ফেলে বলে, ওই কাপড়েই নবাব বোধহয় সবচেয়ে শান্তিতে থাকবে শেঠজি। সাধারণ কাপড় হলে কি হবে? মনের দরদ দিয়ে বোনা হয়েছে, আর তাছাড়া কারুকার্য ওতে পরেও করে নেওয়া যেতে পারে। বেগম সাহেবা সিরাজের দিকে এক দৃষ্টে চেয়ে থাকেন। একজন মৌলানা বলেন, কিন্তু এই কৃষ্ণবস্ত্রটির কি হবে? ওটা খোশবাগে ওই ঘরেই থাকবে। নবাব বংশ এখনও নির্বংশ হয়নি, পরে কাজে লাগবে। মৌলানা সিরাজের কথা শুনে থতমত খেয়ে চুপ করে যান। একটা কাঠের পেটিকা মাথায় করে লোকটা হাজির হয়। জগৎ শেঠ তাচ্ছিল ভরে সেদিকে এগিয়ে যান। তার সঙ্গে যান রাজবল্লভ, আরও অনেকে। যেন বিরাট এক তামাশা দেখবে সবাই। কিন্তু ঢাকনা খুলতে যে জিনিসটা চোখে পড়ে তা দেখে কারোর আর কথা সরে না। গভীর বিস্ময় নির্বাক দৃষ্টিতে সবাই চেয়ে থাকে সেই দিকে। মসলিন আর রেশমের অপূর্ব শিল্প, সর্বাঙ্গে সোনার কাজ। কৃষ্ণবস্ত্রটির জন্য মনে মনে জগৎ শেঠের একটা গর্ব ছিল, কিন্তু পেটিকা থেকে রক্তবস্ত্রটি বার করে যখন মেলে ধরা হলো, তখন পাশের ম্রিয়মান কালো কাপড়ের চেয়েও জগৎ শেঠের মুখ আরও অন্ধকার হয়ে গেল। সকলের অজ্ঞাতেই কালো কাপড়ের একাংশ 2 মুঠো দিয়ে চেপে ধরলেন তিনি, যেন সবটাই মুঠোর মধ্যে নিতে পারলে তিনি বেঁচে যান। তারপর আস্তে আস্তে একটা আম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন। বেগম সাহেবের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সেই সঙ্গে উপস্থিত সকলের। সিরাজ লোকটির 2 হাত চেপে ধরে বলে, কিভাবে তৈরি করলে এই জিনিস? তোমাকে দেখে তো ধনী বলে মনে হয় না। আমি সত্যিই গরিব নবাব, আধ পেটা খেয়ে জমি জমা বিক্রি করে আমি আর আমার ছেলে এটা বুনেছি। তুমি সব চাও না, কিন্তু তোমার একটা ব্যবস্থা না করলে যে আমার শান্তি হবে না। নবাব হয়ে তোমার কাছে অনুরোধ করছি, চেহেল সুতনে একদিন তুমি যেও। লোকটা আভূমি নত হয়ে বলে, আপনার আদেশ মনে থাকবে নবাব, প্রয়োজন হলে আপনার কাছে নিশ্চয়ই যাব। মন আমার সব সময় ভীতিবিহল। কেন যে এমন হয় জানি না। সর্বদাই মনে হয় একটা নিষ্ঠুর হাত এগিয়ে আসছে মুর্শিদাবাদের টুটি চেপে ধরতে। ঘুমের ঘোরেও কেঁপে উঠি, চমকে ঘুম ভেঙে যায়। বর্গীদের অমানুষিক অত্যাচারের মধ্যেও এমন ভয় কখনো পাইনি। তখন উন্মুক্ত আকাশের দিকে চেয়ে থাকলেও মন ভরত। যদি দৃষ্টি নিক্ষেপ করতাম গঙ্গার অগাধ জলরাশির দিকে, তাহলেও শান্তি পেতাম। মনে রং ধরত বাগিচার সৌন্দর্য দেখে, ফলে নত গাছের অবস্থা থেকে রক্তিম হয়ে উঠতাম। এখন সবই রয়েছে, অথচ মনে সাড়া জাগে না। প্রথমে ভাবতাম হয়তো সিরাজের ব্যবহারে এমন হয়েছে, কিন্তু তাতে বাগিচার সৌন্দর্য উপলব্ধি না করলেও উদ্দাম আকাশের দিকে চেয়ে মুহূর্তের জন্য অন্যমনস্ক হব না কেন? গঙ্গার জল যেন টকবক করে ফুটছে, তাতে সামান্য শীতলতার কথাও
এখন ভাবতে পারি না। আত্মহত্যা আর করা হয়ে ওঠেনি। 2 মাসের শিশুকন্যার মুখের দিকে চেয়ে সব কিছু ভুলতে চেষ্টা করি। হুবহু সিরাজের মুখের আদল। দেখতে দেখতে মাঝে মাঝে তন্ময় হয়ে যায়। সিরাজকে যেন নতুন করে পেয়েছি। তবুও মাঝে মাঝে সেই মুখের দিকে চেয়ে ভয় পাই, ভীষণ ভয় পাই। শিশু যদি কথা বলে ওঠে, কে তুমি? তোমাকে তো চাই না, ফৈজিকে ডাকো। তাড়াতাড়ি বুকের মধ্যে চেপে ধরি তাকে। নিজেকে বোঝাই, এ তো সিরাজ নয়, এ পুরুষও নয়। পুরুষ না হলে কি নিষ্ঠুর হওয়া যায়? কই, আমি তো সিরাজকে ভুলতে পারলাম না। কার জন্য আমি আত্মহত্যা করিনি? নিজের সন্তানের জন্যে? কখনোই নয়। সন্তানের মধ্যে সিরাজকে পাবার তীব্র আকাঙ্ক্ষাতেই জীবনের উপর ছেদ টানতে পারিনি। পৃথিবীতে কেউ কি এই কথা বিশ্বাস করবে? শিশু কাঁদলে ভাবি সিরাজ কাঁদছে। নির্দয় পৃথিবীর কাছে অবুঝ নবাব আঘাতের পর আঘাত পেয়ে শিশুর মতো চোখের জল ফেলছে যেন। কিন্তু সত্যি কি সিরাজ কাঁদছে না? ফৌজির সঙ্গে হৈহুল্লোড়ের মধ্যেও তার মুখখানা অমন শুকনো বলে মনে হয় কেন দূর থেকে? তার হাসিতে আগেকার স্বচ্ছতা দেখি না। ভয় হয় বাংলার কোটি কোটি মানুষের বিপদের ছায়া বাংলার নবাবের মুখে ফুটে উঠেছে। বাইরের খবর রাখি না। শত চেষ্টাতেও হীরাঝিলের বাইরের জগতের কোনো সংবাদই সঠিকভাবে আমার কানে এসে পৌঁছয় না। যা শুনি হয়তোবা অতিশয়োক্তি কিংবা বিকৃত, অথবা একেবারে মিথ্যে। তবু সফিয়ার ক্রূর হাসির মধ্যে সেদিন বড় বেশি অর্থ খুঁজে পেয়েছিলাম। বহুদিন সে মুর্শিদাবাদে ছিল না, মোহাম্মদের সঙ্গে ঢাকা গিয়েছিল। তার মোহাম্মদের আজকাল পদোন্নতি হয়েছে। আলিবর্দীর বেগমের সেই করুণাশ্রিত লোকটির সঙ্গে নিজেকে তুলনা করলাম। মোহাম্মদের পদোন্নতি হলেও সে লুৎফার পায়ের কাছে কোনো দিন পৌঁছতে পারবে না। হতে পারি আমি নবাবের পরিত্যক্তা এক নারী, তবু তো আমি বেগম। হীরাঝিলের বেগম মহলে আমার বাস, যেখানে নবাবের প্রিয়তমা ফৌজি অবধি দ্বিধাবোধ করে প্রবেশ করতে। বেগম ফৌজির মহল হীরাঝিলের এক পাশে, সেটা বেগমদের বসবাসের জন্য তৈরি হয়নি। আমার প্রতি সিরাজের কেন যে এই অনুকম্পা, শত ভেবেও তা বুঝতে পারিনি। শুধু বুঝতে পারি তার মন থেকে আমি একেবারে সরে গেলেও সম্মানের আসনে আগের মতোই প্রতিষ্ঠিত। সেই সম্মান কেড়ে নিতে সম্ভবত তার বিবেকে বাধে। তার প্রথম সন্তান যে আমারই গর্ভের। তবে এটুকু জানি, সে মেয়ে না হয়ে যদি ছেলেও হতো, তবুও বাংলার মসনদে কখনোই সে বসতে পারত না। বাংলার মসনদ ফৌজির গর্ভের এক অনাবিষ্কৃত অঙ্কুরের জন্য স্থির হয়ে রয়েছে। সফিয়াকে হাসতে দেখার পর থেকেই আমি চঞ্চল হয়ে উঠি। তার কথাবার্তা আদব কায়দার মধ্যে কোনো অভদ্রতা খুঁজে না পেলেও একটা বিদ্রূপ প্রকাশ পাচ্ছিল, যা ধরা ছোঁয়ার বাইরে। তাই তাকে কিছু বলতে পারি না। একসময় যখন অসহ্য হয়ে উঠেছিল তার উপস্থিতি, তখন বলেছিলাম, ভবিষ্যতের কথা ভেবেই কি সফিয়া বিবির এত আনন্দ? ঠিকই বলেছেন বেগম সাহেবা, দিন মানুষের সমান যায় না, কত ওঠানামা হয়। তুমি তো এখন ওঠার দলে। হ্যাঁ, নবাবের অনুগ্রহে। আর নবাব নিজে কোন দলে? সফিয়ার চোখের দিকে তীব্রভাবে তাকায় কিছু খুঁজে পাবার আশায়। আমার দৃষ্টির সম্মুখে সে ম্লান হয়ে যায়, কোনো কথাই বলে না। জবাব দিলে না যে? নবাবের কথা এর মধ্যে কেন বেগম সাহেবা? তার গলা কেঁপে ওঠে। নবাবও মানুষ সফিয়া। ঠিকই বলেছেন বেগম সাহেবা, নবাবও মানুষ। আমি এখন যাই। সফিয়া চলে যাবার উপক্রম করতে আমি চিৎকার করে উঠি, দাঁড়াও। সে থমকে দাঁড়ায়। তার ধৃষ্টতা দেখে আমার শরীর রাগে রিরি করে। কি বলতে চাইছো তুমি সফিয়া? কিছুই না তো বেগম সাহেবা। সে অবাক হবার ভান করে।
কথা বার করা অসম্ভব। বেগমের কাছ থেকে বিদায় নেবার সময় কুর্নিশ করে যেতে হয়, সে কথা বুঝি ভুলে গিয়েছ? অপরাধ মাপ করবেন বেগম সাহেবা। বিকৃত মুখে কুর্নিশ করে সে বিদায় নেয়। এরপর থেকেই মনের মধ্যে সবসময় আনচান করে। সঙ্গীর সাথে কেউ নেই যাকে দিয়ে বাইরের খবর আনতে পারি। ঘরের মধ্যে বসে ছটফট করা ছাড়া আর কোনো উপায় নেই। নবাব পরিবারের যত কিছু অনাচার, ব্যভিচার আর কুৎসিত দৃশ্য সবই কি শুধু আমারই চোখে পড়ে? এই পোড়া চোখকে উপড়ে ফেলতে ইচ্ছে হয়। আমার মতো নারীকে হিন্দুরা কি যেন একটা বলে, ঠিক জানি না, তবে সেটা প্রশংসার নয়। ঘসেটির ঘটনাটা দেখেছিলাম, আমিনা বিবির পদস্খলনও নিজের চোখে দেখেছি। কিন্তু এইবারে যা চোখে পড়ল তা আগের সব কিছুকে ছাড়িয়ে নারীর ঘোরতর কলঙ্কের এক ইতিহাস রচনা করল। নিজের চোখেও প্রথমটা বিশ্বাস করতে পারিনি, কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন একই রকম ভুল দেখা কখনোই সম্ভব নয়। আর নিজে নারী বলে আমারই মরে যেতে ইচ্ছে হলো। পুরুষের একান্ত নির্ভরশীল প্রেমের এমন জঘন্যতম প্রতিদান কেউ কি কখনো দিতে পারে? কুৎসিততম পুরুষের প্রেমেও যদি খাদ না থাকে, তাতে শ্রেষ্ঠা সুন্দরী নিজেকে ভাগ্যবতী বলে মনে করে বলেই এতদিন জানতাম। কিন্তু সেই ধারণা ধূলিসাৎ হলো। নিদারুণভাবে তা ভেঙে গেল যখন দেখলাম শয়তানের পাল্লায় পড়লে শ্রেষ্ঠ পুরুষের প্রেমও কেমন বৃথা হয়। পুরুষের নিষ্ঠুরতা এর চাইতে শতগুণ শ্রেয়। তাতে কোনো লুকোছুরি নেই, পেছন থেকে ছুরি মারাও নেই। সেই নিষ্ঠুরতা সকলের চোখের সামনে সোজাভাবে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যায়। সিরাজের মুখখানার কথা ভেবে অসহনীয় ব্যথায় বুকের ভেতরটা টনটন করে। তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুধু কাঁদি। কেঁদেও যেন শান্তি পায়নি। শান্তি পেতে হলে এক্ষুনি সিরাজকে গিয়ে সব বলতে হয়। কিন্তু তার মনের মধ্যে তিল তিল করে গড়ে ওঠা সৌধকে আমি ভেঙে চুরমার করে দিতে পারবো না, কিছুতেই নয়। অথচ এতে আমার একটা হিংস্র আনন্দ হওয়াই উচিত ছিল। সিরাজও একসময় আমার সম্বন্ধে সেই রকম একটা কিছু ভেবেছিল। এখনও নিশ্চয় তার সেই ধারণাটাই অটুট রয়েছে। অনেক বেগম ঘাটাঘাটি করে সে মেয়েদের মন সম্বন্ধে একটা ছক কেটে নিয়েছে। আমাকে সে সেই ছকের মধ্যেই ফেলে। বেচারা সিরাজ। এই 3 দিনের ঘটনা এখন তাকে বলতে গেলে সে হয়তো বিশ্বাসই করবে না, উল্টে হয়তো আমাকে হত্যা করার আদেশ দিয়ে বসবে। কিন্তু তবুও যে বলা উচিত। সারাদিনের পরিশ্রমের পর যখন সে ফৈজিকে নিয়ে মত্ত হবে, তখন আমি কি তা সইতে পারব? ফৈজির হাসির মুখোশ আর আহ্লাদে গলে যাওয়া ভাব দেখে কি স্থির থাকতে পারবো আমি? আর স্থির না থেকেও তো উপায় নেই। দীর্ঘ দেহ, আগুনের মতো গায়ের রং সেই পুরুষের, নবাবের একান্ত বিশ্বাসী আর প্রিয় পাত্র। হবে নাই বা কেন? সৈয়দ মোহাম্মদ খাঁ তো আর পর নয়, সিরাজের নিজের ভগ্নিপতি সে। যত কিছু সর্বনাশ সবই দেখছি এই আত্মীয় আর বন্ধু রূপের মধ্যে দিয়ে আসে। সৈয়দ মোহাম্মদ খাঁকে দেখে কয়েক বছর আগে আরেক বীর পুরুষের কথা মনে পড়ে যায়। হোসেন কুলি খাঁর জন্য এখনও দীর্ঘশ্বাস ফেলি। তাকে কখনো অপরাধী বলে মনে হয় না। ঘসেটি যেদিন আমাকে পদাঘাত করেছিল, সেই দিন তিনি যেইভাবে আমাকে রক্ষা করেছিলেন তা আজও আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। তার সেই সহানুভূতিপূর্ণ সম্বোধন এখনও কানে বাজে। দুর্ভাগ্য এই যে তিনি আমিনা বেগম আর ঘসেটির লালাই বোনা জালের মধ্যে এসে আটকে পড়েছিলেন। গবাকে ধারে তার চোখ মুখের অসহায় আর বিরক্তির ভাব আর কেউ না দেখুক, আমি দেখেছিলাম। নারীদেহের সংস্পর্শে এসে সাময়িকভাবে তিনি উত্তেজিত হয়েছিলেন, এটা সত্য। কিন্তু সেটা তার ধীর বুদ্ধি আর বিবেচনা প্রসূত কার্য নয়। জালের মধ্যে পড়ে অন্য কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না। ফৈজির সঙ্গে সৈয়দ মোহাম্মদ খাঁকে দেখে আমার হোসেন কুলি খাঁর কথাই মনে হয়েছিল। সেও হয়তো এমন পরিণতির কথা কল্পনা করেনি, কিন্তু তার দীর্ঘ রজু গৌরবর্ণ দেহখানা ফৌজিকে নেশা ধরিয়েছে।
শিকারকে বশে আনার জন্য কথার ভঙ্গি আর কটাক্ষের হাত পেতে সে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। আর এই 3 দিনেই তার পরিণতি দেখলাম। পুরুষ মানুষ ইচ্ছে করেই ফাঁদে পা দেয় অনেক সময়। অন্তত সিরাজের স্বভাব দেখে আমার সেই ধারণাই হয়েছে। কারণ ব্যভিচারের ফলাফল তাকে ভোগ করতে হয় না বড় একটা। ফাঁদে পা দিতে হলে বিপদের ঝুঁকি পুরুষকে আরও উৎসাহিত করে। সাদামাটা একঘেয়েমির মধ্যে সে ঠিক তৃপ্তি পায় না। ফৈজি নারী, কিন্তু তার মন নিশ্চয়ই পুরুষোচিত। নইলে সে কি কল্পনা করতে পারছে না নিজের কত বড় সর্বনাশে ডেকে আনছে? প্রথম দিকে হয়তো সে এতটা ভেবেই দেখেনি। যখন সৈয়দ মোহাম্মদ তাকে পাগল করল, তখন সব ভেবেও আর পিছিয়ে আসতে পারছে না। ফৈজি মহামূর্খ। সিরাজকে সে চিনতে পারেনি। মেয়েটাকে হামিদার কাছে রেখে ধীরে ধীরে হীরাঝিলের ছাদে গিয়ে উঠি। সিরাজ এখনও ফেরেনি চেহেল সুতুন থেকে। কোনোদিন তো এত দেরি করে না, তাই বড্ড ভাবনা হয়। এখনও তার জন্য ভাবনাটুকুই অবশিষ্ট রয়েছে। প্রতিকারের উপায় নেই। আগের মতো আমার কাছে এলে কি একদিনও দেরি করে ফিরতে দিতাম? এখন লুৎফা নামে একজন নারী যে হীরাঝিলে বাস করে, এ কথা হয়তো তার মনেই নেই। তবু নেপথ্যে থেকে প্রতিদিন নিয়মিত সময় তার গাড়ি ঘোড়ার খুঁড়ের আওয়াজের জন্য উন্মুখ হয়ে বসে থাকি। সে ঠিক সময় না এলে চিন্তিত হয়ে উঠি। ছাদ থেকে গঙ্গার অপর পাড়ে মতিঝিলের চূড়া দেখা যায়। ঘসেটি বেগম রয়েছে সেখানে। হাসি পেল ঘসেটি বেগমের কথা মনে হওয়াতে। নওয়াজিজকে নবাব করার বহু চেষ্টাই সে করছে, কিন্তু সবই ব্যর্থ হলো। গাড়ির আওয়াজ পাই। মন্ধুর গতিতে সিরাজের গাড়ি ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। তার গাড়ির এমন ধীর গতি দেখে মন খারাপ হয়। অসুস্থ নয় তো সিরাজ? আস্তে গাড়ি চালানো সে মোটেও পছন্দ করে না। সর্বদাই সে চায় উল্কার বেগ। ছাদ থেকে নেমে তার কক্ষের পাশে লুকিয়ে থাকে। ফৈজির ঘরে প্রথমে না গেলে সে এখানেই আসবে, তাই কান পেতে দাঁড়াই। পায়ের শব্দ পাই। জানি আমি তার সম্মুখে যাব না, তবুও বুকটা দূর দূর করে। এত কাছ থেকে অনেক দিন দেখার অভ্যেস নেই তাকে। সিরাজ আমার পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ের বাতাস এসে লাগবে আমার গায়ে। তখন তার শরীরের সুপরিচিত গন্ধ আমি পাব। কিন্তু যদি কেঁদে ফেলি? একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়াই। নিজের পায়ের ওপর নির্ভর করা এই ক্ষেত্রে নিরাপদ নয়। সিরাজ আরও কাছে এগিয়ে আসছে। কেমন যেন ডিমে তালে হাঁটছে, মোটেই স্বাভাবিক নয়। নিজের মহলের মধ্যেও সে হাঁটে যুদ্ধক্ষেত্রের বীর যোদ্ধার মতো, দ্রুত এবং সমান তালে। আর তার সেই রকম চলন দেখতে সবাই অভ্যস্ত। নবাব আলীবর্দীর কাছে শপথের কথা সে ভোলেনি তো? শরাব ধরল নাকি আবার? উকি না দিয়ে পারি না। সিরাজের ফৈজি থাকতে পারে, থাকতে পারে তার হাজারটা বেগম, রাজত্ব থাকতে পারে, সৈন্য সামন্ত থাকতে পারে, কিন্তু সে যে একান্তই আমার। তাকে আর কেউ চিনবে না, কেউ বুঝবে না, ভালোবাসতেও পারে না তাই কেউ। তার মুখের দিকে চেয়ে শিউরে উঠি। কি চেহারা হয়েছে? অসুখ করেনি তো? চোখ দুটো লাল হলেও বুঝতে কষ্ট হলো না যে এ নেশার লাল নয়। নিজের অজ্ঞাতেই কখন যে তার দিকে এগিয়ে গিয়েছিলাম জানি না। একেবারে তার সামনে গিয়ে খেয়াল হলো। সিরাজও আগে আমাকে দেখতে পায়নি। যখন দেখল তখন আর পালিয়ে যাবার উপায় নেই আমার। কে? সে চমকে ওঠে। আমি জবাব দিতে পারি না। লজ্জায় দ্বিধায় সমস্ত শরীর মন জড়িয়ে আসে। লুৎফা? হ্যাঁ নবাব, এখনো বেঁচে আছি। জানি আমার আগে তুমি মরতে পারো না। উদার কণ্ঠস্বর তার, তবু তার মধ্যে এমন একটা কিছু স্পর্শ ছিল যা আমাকে আনন্দ দিল। ক্ষমা করবেন নবাব, আপনার মুখের দিকে চেয়ে স্থির থাকতে পারিনি, নইলে আড়ালেই থাকতাম।
সেই চেষ্টা করেও ছিলাম। আমার চমকে ওঠা ভুল হয়েছিল। বোঝা উচিত ছিল তুমি আজ আসবে। কেন নবাব? সুখের সময় আড়াল থেকে নজর রাখো, আর দুঃখের সময় দেখা দাও। আরও একজন এমনি আছে, তবে সে নারী নয়, পুরুষ। সে মোহনলাল। দুঃখ? কিসের দুঃখ আপনার? সাধারণ দুঃখে নবাবদের ভেঙে পড়তে নেই, তাই না লুৎফা? আমার পিতা নিহত হলে তুমি এ কথাই বলেছিলে একদিন। আমার কথার এতখানি গুরুত্ব দেয় সিরাজ? কবেকার কথা এখনো মনে রেখেছে? আনন্দে চোখ ছাপিয়ে জল আসতে চায়। আপনার কি হয়েছে বলুন। একরাম মারা গেল। স্তব্ধ হয়ে যাই। নওয়াজিস মোহাম্মদ একরামকে মানুষ করলেও ভাইয়ের ওপর সিরাজের দরদ কারোর অজানা নয়। কি সান্ত্বনা দেব ভেবে পাই না। মতিঝিলে তাকে গোর দেওয়া হলো। সিরাজ ধীরে ধীরে বলে ওঠে। আমি খবর পেলাম না। ইচ্ছে করেই তোমাকে জানাইনি। অসুখটা ছোঁয়াচে, বসন্ত। তোমার মেয়ে রয়েছে। মেয়ের কথা তাহলে সে ভোলেনি? আমাকেও ভোলেনি? তবু আমার সঙ্গে দেখা করে না? জন্মানোর পর মেয়ের মুখ এখনো পর্যন্ত দেখেনি। আশ্চর্য। নবাবরা সত্যি সাধারণ মানুষ নয়। ঘরে চলুন নবাবজাদা। তুমি যাবে? আপনি আপত্তি করলে যাব না। ফৌজি বেগমের কাছে খবর পাঠাবো? মুখে ফৌজির কথা বললেও মনে মনে নবাবের কাছেই থাকতে চাইছিলাম। আজকের দিনে তাকে আর কারোর কাছে রাখতে মন চাইল না। সিরাজের জবাবের অপেক্ষায় তার মুখের দিকে চেয়েছিলাম। ভয় হলো যে আমার কথা মতো হয়তো সে ফৌজিকে খবর পাঠাতে বলবে। তুমি ফৌজিকে ডাকতে চাও লুৎফা? আপনার অভিরুচি নবাবজাদা। আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি এখানে না এলেও আমি তোমার ঘরেই যেতাম। এইসব দিনে ফৌজির কথা মনেও আসে না। মনে মনে বলি, জীবনেও তার কথা মনে আসা উচিত নয়। সে শয়তানি, সে ঘোর পাপিষ্ঠা। সে অবুঝ যুবকের বোন নিয়ে সাংঘাতিক খেলায় মত্ত হয়েছে। মুখে বলি, মেয়েরা বড় নিজ মনা নবাব। আমাকে আপনার বিপদের দিনে প্রলোভন দেখাবেন না। শেষে হয়তো আল্লাহর কাছে শুধু সেই সব দিনের কথায় প্রার্থনা করব। সিরাজ গম্ভীর হয়ে বলে, তুমি তা পারবে না। তবে প্রার্থনা করার আর বোধহয় প্রয়োজন হবে না লুৎফা। সেদিন আসছে, আর একটু ধৈর্য ধরো। সিরাজের হাত ধরে ঘরে নিয়ে যাই। মতিঝিলের সুন্দর বাগিচার এক নির্জন কোণে মাটির নিচে সিরাজের ভাই একরাম উদ্দৌলাকে একাকী শুয়ে রেখেছে। কিশোর একরামের কিশোরী বেগম নাকি তার শিশুপুত্রকে নিয়ে প্রতিদিন তার স্বামীর কবরের পাশে কাঁদতে বসে। পিশাচি ঘসেটির প্রাণে কিশোরীর এই ব্যথা বিন্দুমাত্র স্পর্শ করেছে বলে বোধ হয় না। তার সম্বন্ধে নানা রকম গুজব হিরাঝিলের কঠিন পাহাড়া ভেদ করে এখনও আমার কানে আসে। আজকাল মতিঝিলে নাকি রাজবল্লভের ভারী আদর। হোসেন কুলিখার মৃত্যু ঘটিয়ে ঘসেটির হাত পেকেছে। নওয়াজিস মোহাম্মদের জন্যে কষ্ট হয়। সে তার বেগমের ঠিক বিপরীত। ঘসেটি হয়তো বাংলার মসনদের লোভ এখনও ত্যাগ করেনি। হয়তো কেন, সঠিকভাবে এই কথা বলা যেতে পারে, কারণ রাজবল্লভ যেখানে যায় সেখানে ষড়যন্ত্র না হয়ে পারে না। কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করেও বলা যায় নওয়াজিস এই সবের মধ্যে নেই। হামিদা একদিন এসে বললে, নওয়াজিস নাকি পাগলের মতো হয়ে গেছে। মাঝে মাঝে বাইরে গিয়ে হামিদা একরকম 2-4টে খবর আমাকে এসে বলে। সে বললে, একরামের বেগম কেঁদে ভাসায়, আর নওয়াজিস 2 হাত দিয়ে কবরের পাশের মাটি আঁচড়ায়। মাটি খুঁড়ে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চায়। তবুও যদি নিজের ছেলে হতো। নওয়াজিস নাকি আর বাঁচবে না। তার শোক মারাত্মক রকম বৃদ্ধি পেয়েছে।
হাকিম দেখাবার কোনো ব্যবস্থাই নেই। যার বেগম উদাসীন তাকে আর কে দেখবে? তার কঙ্কালসাল চেহারার প্রতি ঘসেটির আকর্ষণ থাকার কোনো কারণ নেই। তার চেয়ে রাজবল্লভ অনেক বেশি লোভনীয়। সে ষড়যন্ত্র করে, পরামর্শ দেয়। নওয়াজিসের মতো সরল মূর্খ নয় সে। তার উপর তার দেহে রক্ত মাংসে ভরপুর, ঠিক হোসেন কুলি খাঁ যেমনটি ছিলেন। মাঝে মাঝে ভাবি, ঘসেটি বেগম যদি মেয়ে না হয়ে নবাব আলীবর্দীর পুত্র হয়ে জন্মাতো, তাহলে দাদুর শত আদরের নাতি হলেও সিরাজ কখনোই মসনদে বসতে সক্ষম হতো না। যে ক্ষুরধার বুদ্ধি, প্রভাব বিস্তারের যে অপরিসীম ক্ষমতা, যে নিদারুণ কুটিলতা আর নির্মমতা ঘসেটির রয়েছে, তা যে কোনো পুরুষকে সার্থক নবাব হতে সহায়তা করে। কিন্তু ঘসেটি নারী, তাই রক্ষা। সে পুরুষ হলে বাংলার ইতিহাস অন্যরকম হতো। নবাব আলীবর্দী তাহলে শেষ দিন পর্যন্ত মসনদে থাকতেন না নিশ্চয়ই। শাহজাহানের মতো কোনো দুর্বেদ্য দুর্গে বসে সংকীর্ণ গবাক্ষের মধ্য দিয়ে বাইরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে তার জীবন শেষ হতো। পুরুষ হতে হতে নারী হয়ে জন্মেছে ঘসেটি। তাই নারী হতে হতে পুরুষ হয়ে জন্মানো নওয়াজিসের প্রতি শুধুই বিদ্বেষ ছাড়া আর কিছুই সঞ্চিত নেই তার হৃদয়ে। মনে হয় প্রথম কৈশোরে সে যখন নওয়াজিসকে পছন্দ করে শাদী করেছিল, তখন তার মেয়েলি মনের পুরুষোচিত কাঠিন্য নওয়াজিসের পুরুষ মনের নারী সুলভ মিষ্টত্ব দেখে ভুলেছিল। তারপর যখন ঘসেটির দেহ যৌবন জলতরঙ্গে পরিপূর্ণ হলো, তখন তার ভুল ভাঙল। সে বুঝল তার দেহ মনের পরিতৃপ্তির জন্য আরও নিষ্ঠুর, নির্মম, শক্তিশালী পুরুষের প্রয়োজন। মতিঝিলের প্রাসাদ থেকে এক গাঢ় কৃষ্ণবর্ণ ছায়া পক্ষ বিস্তার করে বাংলার সৌভাগ্য সূর্যকে ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করছে। সিরাজের মুখ দেখে সেই কথা স্পষ্ট অনুমান করি। মুখে সে কিছুই বলে না, কিন্তু অন্তরে সে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে। আর তার মস্ত প্রমাণ হলো এই যে ফৈজিকে এখনো পর্যন্ত বিন্দুমাত্র সে সন্দেহ করেনি। সৈয়দ মোহাম্মদ খাঁর ঘন ঘন হীরাঝিল পরিদর্শনকে সে অস্বাভাবিক বলে মনে করতে পারেনি। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সিরাজের দৃষ্টি এড়িয়ে এই সমস্ত ঘটনা কখনোই ঘটত না, যদি তার চিত্ত স্থির থাকত। বুঝলাম, বাংলার মসনদ নিয়ে তার মনে ঝড় বইছে। হারেমের বাইরে যাদের চিরকাল বন্ধু আর আত্মীয় বলে জানে, তাদের ওপর এক ঘোর অবিশ্বাস তার মন ছেয়ে ফেলেছে। সে হাঁপিয়ে উঠেছে। তাই মনকে যেখানে মেলে দিয়েছে সেইখানে আর একই বিষয় দেখতে চায় না সে। হারেমে সে শান্তি চায়। তাই দুর্বহ চিন্তাভারের মধ্যেও ফৈজির কৃত্রিম হাসিতে এখনও সে মুগ্ধ, বিগলিত হয়। আগের মতো হীরাঝিলের জলাশয়ে গভীর রাত পর্যন্ত এখনও তার বজরা ভাসে, আর সেই বজরা থেকে ফৈজির নূপুর ধ্বনি ভাসতে ভাসতে গঙ্গার ডিঙি নৌকার মাঝি মল্লাদের কানে গিয়ে পৌঁছয়। বাইরের কাঠামোটুকু ঠিকই বজায় রয়েছে, কিন্তু ভেতরে মস্ত ফাটল। বাইরে আর ভেতরে সিরাজ সর্বশান্ত হতে বসেছে। ভেবে ভেবে রাত্রে নিদ্রা নেই আমার। মেয়েটার ফুলের মতো ঘুমন্ত মুখের দিকে চেয়ে তারই ভবিষ্যতের কথা চিন্তা করে একের পর এক বিনিদ্র রজনী কাটিয়ে দিই। ফৈজির কথা সিরাজকে শত চেষ্টা করেও বলতে পারিনি। সে বড় আঘাত পাবে, আর শুধু আঘাতই নয়, এমন কোনো কাণ্ড সে করে বসবে যা হোসেন কুলি খাঁর মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তবুও ইচ্ছে করেই একদিন সিরাজের চলার পথের মধ্যে গিয়ে দাঁড়ালাম। ফৈজির ঘরের দিকে সে যাচ্ছিল, আমাকে দেখে থমকে দাঁড়ালো, অবাকও হলো। এভাবে কখনোই তার পথের মধ্যে এসে আমি দাঁড়াইনি, বিশেষ করে তার তনুমন যখন শুধু ফৈজিকে চাইছে। কিন্তু একরাম উদ্দৌলার মৃত্যুতে একদিনের জন্য আমাদের পূর্বের সম্পর্কের যেটুকু উন্নতি হয়েছিল, তাতে আমার সাহস বেড়েছে। কারণ সিরাজের মনটা বহুদিন পর সেদিন আবার স্পষ্ট হয়ে আমার কাছে ধরা পড়েছিল। কিছু বলতে চাও লুৎফা? তেমন কিছু নয়, পরে বলবো। না, এসেছো যখন বলো। ফৈজির কথা নয়, মতিঝিলের কথা বলার জন্য প্রস্তুত হয়ে নেই।
সেখানে রাজবল্লভ আর জগৎ শেঠের প্রতিদিনের জলসা আমার ভালো লাগেনি। তবুও সিরাজকে স্পষ্ট করে বলতে সংকোচ হয়। সে হয়তো ঠাট্টা করে উড়িয়ে দেবে, কিংবা বিরক্তি প্রকাশ করবে। এইসব ব্যাপারে আমার মতো সামান্য নারীর মাথা ঘামানোর জন্য। আমাকে চুপ করে থাকতে দেখে সে অধৈর্য হয়ে ওঠে। বলছো না কেন? ঢোক গিলে বলি, বলছিলাম মতিঝিলের কথা। কি হয়েছে মতিঝিলে? জগৎ শেঠ আর রাজবল্লভ সেখানে যাতায়াত করেন শুনেছি। এটা কি ভালো? আশ্চর্য। ক্ষমা করবেন নবাব, সন্দেহ হলো তাই না বলে থাকতে পারলাম না। কিছুই তো বুঝি না। তুমি আমার চেয়ে অনেক বেশি বোঝো, তাই অবাক হচ্ছি। নিশ্চয় বিদ্রূপ করছে। তার সামনে থেকে সরে যেতে পারলেই যেন বাঁচি। বলি, আমি যাই নবাব। না, শোনো। যেতে গিয়েও থেমে গেলাম। পা কাঁপতে শুরু করল। প্রতি মুহূর্তে আশঙ্কা করতে লাগলাম, এইবার সে রাগে ফেটে পড়বে। কি কুক্ষণে যে এই কথা বলতে গিয়েছিলাম, তাও আবার সে যখন ফৌজির কাছে যাবার জন্য ছুটছে। কিন্তু রাগের লক্ষণ দেখলাম না তার চোখে মুখে। আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধের ওপর তার ডান হাতটা রেখে বলে, তোমার দুটো চোখ ছাড়াও আরও একটা চোখ আছে লুৎফা। সেই চোখ সবার থাকে না। নবাব বাদশাদের সেই চোখ থাকা ভাগ্যের কথা। এ তো বিদ্রূপ নয়। তার কথায় আর স্পর্শে অবশ হয়ে যায় আমার দেহ মন। শুধু মাথা নিচু করে প্রাণ ভরে আস্বাদ করি তার স্পর্শ সুখটুকু। কতদিন সে নিজের থেকে আমার কাঁধে হাত দেয়নি এইভাবে। লুৎফা, বলুন নবাব। তুমি ঠিকই ধরেছ। একরামের ছেলেকে ওরা নবাব করতে চায়। কলকাতা আর কাশিমবাজারে ইংরেজদের কাছে খবর পাঠিয়েছে সৈন্য দিয়ে সাহায্য করতে। তারা নাকি রাজিও হয়েছে। কি সাংঘাতিক! আর্তনাদ করে উঠি। সাংঘাতিক কিছুটা বই কি, তবে এ জাতীয় চক্রান্ত সব নবাবের জীবনেই আসে। ঘাবড়ালে তো চলবে না। তবু এত জেনে শুনেও চুপ করে আছেন আপনি? কারণ আছে। অনুমান করতে পারো নিশ্চয়ই। সেট আর রাজাকে ঘাটাতে চান না? সাবাস! সিরাজ আমার দুই কাঁধের উপর তার দুই হাত বিস্তৃত করে দিয়ে বলে, ঠিক ধরেছ, কিন্তু আরও একজন রয়েছে, আর সেইখানেই বিপদ। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকি। সে বলে, এইবারে অনুমান করতে পারবে না। সত্যিই আমি অনুমান করতে পারি না। সিরাজ বলে, আরব দেশের নবাবের রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে। কে সে? মহামান্য মীর বকশিকুল। মির্জাফর? সিরাজ শুধু মাথা ঝাঁকায়। কিছুক্ষণ পর বলি, তবু এই চক্রান্ত ভেঙে দেয়া যায় নবাব? হ্যাঁ, জানি, তাই করব। ঘসেটি বেগম? হ্যাঁ হ্যাঁ, ঘসেটি বেগমকে মতিঝিল থেকে সরিয়ে আনব। সে থাকবে আমারই হীরা ঝিলে, আমার চোখের সামনে। বড় বেশি লোভ তার। একরামের বাচ্চাটাকে নামে নবাব করে ক্ষমতা লাভের আশা তাকে পেয়ে বসেছে। এত বেশি আশা করা ভালো নয়। সিরাজ আমার কাঁধ থেকে তার দুই হাত তুলে নেয়। কাঁধটা ব্যথা করে। অন্যমনস্ক হয়ে বড় বেশি ভার দিয়ে দিয়েছিল। ফৌজির ঘরের দিকে না গিয়ে সে ফিরে যায় নিজের ঘরে। তার আজকের বৈকালের আনন্দেও আমার জন্য মাটি হলো। নওয়াজিস মোহাম্মদ খাঁ মারা গেল। একরামকে আর একা থাকতে হবে না। নওয়াজিসকে আর তার কবরের পাশে মাটি আঁচড়াতে দেখতে পাওয়া যাবে না পাগলের মতো। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির পাশে সেও আশ্রয় নিল। ছেলেবেলায় বাপ মায়ের স্নেহ সে পেয়েছে কিনা তা জানে না, কিন্তু জীবনের বাকি সময়টা তার কেটেছে নিদারুণ অভিশাপের মধ্যে। তার তৃষিত হৃদয় আজীবন মরল শুধুই ছটপট করে। স্ত্রীর ভালোবাসা সে কখনো পায়নি,
কর্মচারীদের শ্রদ্ধা অর্জন করতে পারেনি। তার জীবন মরুভূমির একমাত্র মরুদ্যান ছিল একরাম। আর সেই মরুদ্যান যখন শুকিয়ে গেল, তখন সব অবলম্বনই সে হারিয়ে ফেলল। নওয়াজেশের দেহ মতিঝিলের শীতল মাটির নিচে গিয়ে খুবই শান্তি পেয়েছে, কিন্তু তার চেয়েও বোধহয় বেশি শান্তি পেল ঘসেটি নিজে। জীবনের একটা অযাচিত বন্ধন থেকে মুক্তি পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর তার স্বস্তির কথা ভেবে ভেবে মনে কৌতুক অনুভব করি। জানি বেশি দিন আর তাকে মতিঝিলে বাস করে সর্বনাশা চক্রান্তে লিপ্ত থাকতে হবে না। সিরাজ ইতিমধ্যেই মতি স্থির করে ফেলেছে, অবসর মতো একটা দিন দেখে সে ঘছেটিকে হীরাঝিলে নিয়ে চলে আসবার জন্য জানাবে আমন্ত্রণ। আর সেই আমন্ত্রণ যদি ঘছেটি প্রত্যাখ্যান করে, তাহলে সামান্য একটু শক্তি প্রয়োগ করতে হতো না যদি ঘছেটি টোপের নবতম মৎস্য মীর নজর আলী উদয় হতো ইতিমধ্যে। রাজবল্লভের চেয়েও তার আদর নাকি এখন অনেক অনেক বেশি মতিঝিলে। রাজবল্লভের বেলায় কুর্নিশ আর নজর আলীর বেলায় কদম কেশি। নফর আর জারিয়াদের প্রতি কড়া হুকুম ঘসেটির। যোদ্ধা বলে নজর আলীর একটা খ্যাতি আছে। সিরাজ বলেছিল সামান্য কিছু সৈন্য সে নাকি জমা করে রেখেছে মতিঝিলে। আর কথাটা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে নজর আলী শুধুই যোদ্ধা, ধূর্ততা বলে কিছুই তার মধ্যে নেই। কিংবা এও হতে পারে যে সে অতিরিক্ত ধূর্ত। ঘসেটির মন রেখে যতদিন মধু পান করা যায়। আর সেটাই সম্ভব, কারণ নিজে যোদ্ধা হয়ে তার পক্ষে সিরাজের পরাক্রম না জানা অসম্ভব। মতিঝিল আক্রমণ যদি অনিবার্য হয়ে ওঠে, তাহলে দেখা যাবে সেই সর্বপ্রথম সিরাজের পায়ের ওপর এসে পোষা কুকুরের মতো লুটিয়ে পড়েছে। ঘসেটি হীরাঝিলে চলে এলে মধুপান করা যখন আর সম্ভবই হবে না, তখন কেনই আর শুধু শুধু নবাবের সঙ্গে শত্রুতা করবে, বিশেষত যেই নবাব শৌর্য, বীর্য আর পরাক্রমে অসাধারণ। সিরাজের বাহুবল শত্রুদের জানতে বাকি নেই, তাই তলে তলে এত আয়োজন। সে যদি সরফরাজ হতো, তাহলে এই সমস্ত গোপনীয়তার প্রয়োজন হতো না কখনোই। দেশে যারা মাথা, যাদের হাতে দেশের চাবিকাঠি, তারা সকলেই সিরাজের বিপক্ষে থেকেও সহজে কিছুই করতে পারছেন না। মির্জাফর মীর বক্সিকুল না হয়ে আজ মোহনলাল যদি সেই পদে থাকতেন, তাহলে জগৎ শেঠ আর রাজবল্লভ কেচোর মতো মাথা নিচু করে থাকত। ইংরেজরা তাহলে এতদিনে জাহাজে গিয়ে উঠত কিংবা সমুদ্রে ডুবত। নিজের শয়নকক্ষে মেয়েটিকে নিয়ে খেলা করছিলাম আর এইসব কথা ভাবছিলাম। হামিদা হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে এলো। কি হয়েছে হামিদা? নবাব আপনাকে ডাকছেন। তার চোখে মুখে ভীতির চিহ্ন পরিস্ফুট। তিনি জেহেল সুতন থেকে ফিরলেন কখন? এই মাত্র। এই সময় তো তিনি ফেরেন না, কোথায় আছেন? মেয়েটিকে ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করি। ফৌজি বেগমের ঘরে। সে কি, সেইখানে আমাকে যেতে বলেছেন? ঠিক বলছ তো? হ্যাঁ বেগম সাহেবা। কিন্তু সেখানে কেন যাব? ফৌজি বেগম ঘরে নেই। নেই? আমার পা কাঁপতে শুরু করে। তার সেখানে না থাকার গূঢ় কারণ রয়েছে, আর তা যদি সত্যি হয়, তাহলে ভয়ঙ্কর একটা কিছু ঘটে যাবে অতি শিগগির। কেউই রোধ করতে পারবে না। ফৌজির ঘরে এখন গেলে সিরাজ হয়তো আমাকেই হুকুম করবে তাকে খুঁজে বার করবার জন্য। আমি তা পারব না, কিছুতেই নয়। আমি অনুমান করতে পারি ফৌজি এখন কোথায় রয়েছে, কার সঙ্গে রয়েছে। আর অনুমান করতে পারি বলেই আমি নবাবের হুকুম তামিল করব না। নানা রকম কথা ভাবতে ভাবতে ঘর ছাড়তে আমার দেরি হয়ে গেল। বাইরে সিরাজের পায়ের শব্দ পেলাম। হামিদা, মেয়েটাকে নিয়ে শিগগির দরজার আড়ালে যা। হামিদা লুকোতেই সিরাজ প্রবেশ করে। তার চেহারার বর্ণনা আমি দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, অমন ভয়ঙ্কর মুখের চেহারা জীবনে দেখিনি। তুমি নিশ্চয় জানো লুৎফা? নবাব চেঁচিয়ে ওঠে। কিসের কথা বলছেন নবাব? চোখে মুখে যতটা পারি অজ্ঞতা ফুটিয়ে তুলি।
আমার জীবনে সবচেয়ে বড় অভিনয় আজ করতে হবে। ফৌজি কোথায় রয়েছে? তার ঘরে নেই? না, নেই। আর এই সময় কোনোদিনও সে থাকে না, সেই খবরও আমি সংগ্রহ করেছি। কোথায় যায় সে? বেগম হয়ে আমার অজ্ঞাতে কোথায় যায় সে? হীরাঝিলের বাইরে? নবাব আমার জবাবের জন্য অপেক্ষা করে। আমি তো কিছু জানি না। তুমি সব জানো। লুৎফা বেগমের চোখের আড়ালে দেশে কিছুই ঘটতে পারে না। হীরাঝিল তো দূরের কথা। পা দুটো বড় বেশি কাঁপতে শুরু করে। ধীরে ধীরে বসে পড়ি শয্যার উপর। একটা কিছু জবাব সিরাজকে দিতেই হবে। জবাব না শুনে সে যাবে না। আর মিথ্যে বলে যে বিদায় করব সেই রকম মূর্খও সে নয়। অভিনয় করার দুরাশা ছাড়তে হলো। ধীরে ধীরে বলি, হীরাঝিলের বাইরে সে কখনোই যায় না। গেলে আমি জানতে পারতাম নবাব। সিরাজ একটু সন্তুষ্ট হলো বলে মনে হলো। তার চোখ মুখের উত্তেজনা যেন অনেকটা প্রশমিত। ছোট্ট একটা চৌকির ওপর তার ডান পাটা তুলে দিয়ে বলে, কোথায় তবে সে? হীরাঝিলের ভেতরেই কোথাও আছে নিশ্চয়। সব খুঁজে দেখেছি, নেই। মনে মনে বলি, সব খোঁজা হয়নি। একসময় আলীবর্দীকে যেই প্রকোষ্ঠে আটকে রেখে অর্থ আদায় করা হয়েছিল, গোলকধাঁধার সেই ঘর কয়টি এখনো বাকি রয়েছে। ভালোবাসার পাত্রীকে সেই ঘরখানার রহস্য জানাতে যে তুমি বাদ রাখোনি সিরাজ। আর মুখে বলি, তাহলে বোধহয় ফৌজি বেগম আপনার সঙ্গে লুকোচুরি খেলছে মজা করে। লুৎফা! তার চিৎকারে ক্রোধ ফুটে উঠল না, বরং অসহায় আর্তনাদ বলে মনে হলো সেই চিৎকার। মাপ করবেন নবাব, আমার হয়তো ভুল হয়েছে। ভুল নয়, তুমি লুকোচুরি খেললে মজা দেখছ। মনের সঙ্গে লুকোচুরি খেলছ তুমি। স্তব্ধ হয়ে যাই। সিরাজ বলে, আসলে বলো ফৌজি কোথায় তা তুমি প্রকাশ করবে না। যে কোনো কারণেই হোক, বলতে তুমি ভয় পাচ্ছ। কিন্তু সিরাজকে কি এখনও চিনলে না? ফৌজির ধরন ধারণ অন্যরকম মনে হতো বলেই আজ আমি অসময়ে ফিরে এসেছি। যখনই তার কাছে যাই, মনে হয় সে যেন ক্লান্ত। আমার সম্মান রাখার জন্য শুধু নিষ্প্রাণ পুতুলের মতো মন জুগিয়ে যায়। তাই সন্দেহ হয়েছিল। সিরাজকে সব কিছুতেই ফাঁকি দেওয়া যায়, কিন্তু মনের ব্যাপারে ফাঁকি দেওয়া বড় কঠিন। সেই ফাঁকি শুধু তুমি দাওনি, তাই চিরকাল তুমি লুৎফাই আছো। হ্যাঁ, হীরাঝিল থেকে তাড়িয়ে দেননি বটে। অভিমান করার যথেষ্ট কারণ রয়েছে তোমার, কিন্তু সব কিছু লক্ষ্য করে একটা জিনিস তোমার চোখ এড়িয়ে যায় কেন লুৎফা? নবাব সিরাজউদ্দৌলা সব জায়গায় মাথা উঁচু করে থাকলেও তোমার কাছে যখন আসে মাথা নিচু করে আসে। বছরে একবার দুবার এলে সেভাবেই আসেন বটে, তার জন্য আমি কৃতজ্ঞ বই কি। অভিমান করো না। এটা নবাব সিরাজের দুর্ভাগ্য যে সে কিমা পোলাও ছেড়ে শারাবের দিকে বেশি ঝুঁকে পড়ে, তাই তার এই দুর্দশা। কিমা পোলাও নেশা ধরায় না বটে, কিন্তু বেঁচে থাকতে হলে সেটারই দরকার। নবাব এসব জানেন দেখছি। জানি লুৎফা, সবই জানি, তবু নিজেকে সামলাতে পারি না। এইবার বোধহয় সামলাবার দিন এসেছে। তুমি আমার জজ বিরিঞ্চু খিচুড়ি, সেব বিরিঞ্চু। তুমি আমার কিমা পোলাও শওলা। তুমি আমার দম পোক্ত কালিয়া কাবাব, দুনিয়া যা। আর ফৌজি শরাব, শুধুই শরাব। তাকে আমি খুঁজে বার করবই। শরাবের পাত্র একদিন চূর্ণ করেছিলাম, মনে আছে? আজ আবার সেই দিন ফিরে এসেছে। তোমাকে আর বলে দিতে হবে না কোথায় সে রয়েছে। তোমাকে আর বলে দিতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। হীরাঝিল আমার নিজের তৈরি, তার অতি গোপন স্থানও আমার কাছে উদ্ঘাটিত। এই বলে সে ঘর ছেড়ে চলে যায়। সিরাজ! বহুদিন পর তার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখি, তার নাম ধরে ডাকি। চোখ দিয়ে ঝরঝর করে জল গড়ায় আমার। চেপে রাখার চেষ্টা করি না।
কি লুৎফা? তুমি জানো সে কোথায় রয়েছে? জানি বই কি, তবে এতটা আশা করিনি। তাকে ক্ষমা করো সিরাজ। না, তাকে দূর করে দাও হিরাঝিল থেকে, বাংলা, বিহার, উড়িষ্যা সীমানার বাইরে। তাহলে সত্যি? কে রয়েছে তার সঙ্গে লুৎফা? সৈয়দ মোহাম্মদ খাঁ। সিরাজ শক্ত হয়ে ওঠে। তাকে ক্ষমা করো সিরাজ। না না না, ক্ষমা করতে পারবো না। তুমি এতদিন বলনি কেন? তুমি ব্যথা পাবে বলে। আশ্চর্য, বেগম হয়ে বড় ভুল করেছ লুৎফা। আমি যদি কৃষক হয়ে তোমাকে পেতাম, তাহলে বাংলার মসনদও চাইতাম না। ক্ষমা করলে তো ফৈজিকে? কথা দিতে পারবো না। এই বলে সে ঘর ছেড়ে চলে যায়। হামিদা শিশুটিকে নিয়ে আড়াল থেকে বার হয়ে আসে। সে বলে, আমিও সব জানতাম বেগম সাহেবা। ফৈজি বেগমের জন্য এত করে বলা আপনার ভুল হলো। ভুল হয়নি হামিদা। অনেক দিন থেকেই তো নবাব পরিবারে আছো, চিরকাল হিংসা আর প্রতিহিংসাই দেখলে। মনও তোমার সেইভাবেই তৈরি হয়েছে। একটু ক্ষমা করতে ক্ষতি কি? মেয়েটিকে শুইয়ে দিয়ে হামিদা বার হয়ে যায়। হামিদার কোলেই সে ঘুমিয়ে পড়েছিল। সিরাজের কথাগুলো মনে মনে রোমন্থন করি। সে শান্তির একটা ছোট্ট নীড় চায়। মসনদ ছেড়ে দিয়ে কৃষক হতে চায়, যদি কেউ তাকে প্রাণ ভরে ভালোবাসে। মসনদের চারিদিক ঘিরে অবিশ্বাস আর ষড়যন্ত্রের জন্য তার কবি মন বিষাক্ত। আমিও একসময় বেগম হতে চাইতাম না। সাধারণ সৈনিকের বধূ হয়ে ছোট্ট সুখ আর ছোট্ট দুঃখের জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতাম খড়ে ছাওয়া কুটিরের, আর একটি পুরুষের একান্ত নির্ভরশীল প্রেমের। কোথা দিয়ে কী সব হয়ে গেল। পুরুষ হৃদয়ের ভালোবাসা পেয়েছি, কিন্তু একেবারেই একান্ত কি? আর একান্ত হলেও তার ভালোবাসা সর্বদা আমাকে ঢেকে রাখে না। শুধু অসময়ে আমার কাছে আশ্রয় আর সান্ত্বনা চায়। তাতে আমার বুভুক্ষ মন যে ভরে না। বাকি সময়টা যে আমি কেঁদে মরি। সিরাজও হয়তো এরকম একটা কিছু ভাবে। কৃষক পরিবারে জন্মালে মনকে বিক্ষুব্ধ করার মতো নানা উপকরণ এসে জুটত না। ফৈজির নাগালও পাওয়া যেত না। নিশ্চিন্তে আমারই মুখের দিকে চেয়ে জীবনটা কাটাতে পারত। কিন্তু সিরাজ যে কৃষক নয়, সে নবাব। সে চায় নবাবের অপরিসীম ক্লান্তি অপনদের জন্য ফৈজির মতো এক তীব্র নেশার। আর সবার ওপর সে প্রেমিক, তাই পদে পদে সে আঘাত পায়। ফৈজির মন যে প্রেমিকার মন নয়। সহসায় চিৎকার শুনে দরজার দিকে এগিয়ে যায়। হামিদা এসে বলে, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা। ফৈজিকে পাওয়া গিয়েছে? হ্যাঁ, সৈয়দ মোহাম্মদ খাঁকেও। জানি। নবাব খেপে গিয়েছেন? জানি। আপনি না গেলে? যাব। সৈয়দ খাঁ এখনও আছেন? না, নবাব তাকে ছেড়ে দিয়েছেন। কিছুই বলেননি তাকে, তাই না? হ্যাঁ, জানতাম। ফৈজির ওপরেই নবাবের রাগ, আর রাগ নিজের অক্ষমতার ওপর। সাধারণ পুরুষের মতো সে যে সৈয়দের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে না, এ জানা কথা। সিরাজ ঘসেটি নয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি ফিরছি। ফৈজির কি হলো? সত্যি কি নবাব তাকে শাস্তি দিলেন? সেই প্রশ্নের উত্তর নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।